Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we're going to start our second class, and in this class, we will learn a lot of things of learning English, inshallah. I hope that this class will help you to improve your English, inshallah. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমরা যে জিনিসটা শিখবো এটা হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে দেখুন, ইংরেজি বাক্যে সিফত বা অ্যাডজেক্টিভ এর ব্যবহারটা প্রথমে দেখি। ইংরেজি বাক্যে সিফত বা অ্যাডজেক্টিভ মানে গুণ বোঝানোর জন্য। তো এর আগে ক্লাসটা যদি ভালো করে করে থাকেন তাহলে এটা বুঝবেন ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে মনে রাখতে হবে, ইংরেজি বাক্যে সব সময় আগে অ্যাডজেক্টিভ আসে, তারপর নাউন আসে। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুণ, দোষ, গুণ। ঠিক আছে? কোনো কিছু, কোনো ব্যক্তি, বস্তু দোষ গুণ বোঝানোর জন্য যে শব্দটা আসে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। আর তারপর আসে নাউন। নাউন মানে হচ্ছে ইসিম, মানে নাম আর কি। যেমন প্রথমে দিস ইজ দিয়ে দেখি। দিস ইজ মানে কি? ইহা হয়, মনে আছে সবাই হয়তো। দিস এর পর ইজ বসে, ইহা হয়। হোয়াট ইজ দিস? ইহা কি হয় বা এটা কি? তখন যদি বলি এটা একটি, এটা ইহা হয় একটি নীল কলম। ঠিক আছে? দেখেন, কলমের একটা সিফত হচ্ছে কি, বা একটা একটা অ্যাডজেক্টিভ বা একটা গুণ হচ্ছে কি নীল। এটা কালারটা হচ্ছে নীল। তাহলে আমরা বাক্যটা কি বলবো? দিস ইজ আ ব্লু ফ্যান। যদি বলতাম বলতাম দিস ইজ আ ফ্যান, তাহলে অর্থ কি হতো? ইহা একটি কলম। এখন যদি আমি কলমের একটা দোষ বা গুণ, একটা সিফত বা একটা অ্যাডজেক্টিভ বৃদ্ধি করি, তাহলে এটা কি কেমন হবে? এরকম হবে, দিস ইজ আ ব্লু ফ্যান, ইহা একটি নীল কলম। ঠিক আছে? তো দেখুন, ব্লু, এই যে শব্দটা ব্লু, ব্লু মানে হচ্ছে নীল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর নাউন কোনটা? নাউন হচ্ছে ফ্যান। ফ্যান মানে হচ্ছে কি? কলম। তো কলমের একটা গুণ বর্ণনা করছে। ঠিক আছে? কলমের একটা দোষ বা গুণ হচ্ছে কি? ব্লু, নীল। তো মনে রাখতে হবে, ইংরেজি বাক্যে সবসময় আগে অ্যাডজেক্টিভ বসে, তারপর নাউন। তাহলে দেখেন, এখানে ফ্যান হচ্ছে নাউন, আর তার অ্যাডজেক্টিভ বা তার গুণ হচ্ছে ব্লু, এটা আগে আসছে। এইভাবেই কিন্তু সব সব ধরনের বাক্য হবে ইংলিশে, সবসময় মনে রাখবেন। তারপর যদি বলি, দেখেন একটা বাক্য দেখি, ইহা হয় একটি নতুন বই, তাহলে কি হবে? দিস ইজ আ নিউ বুক। দিস ইজ আ নিউ বুক। নিউ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বইয়ের একটা গুণ, একটা অ্যাডজেক্টিভ বা একটা গুণ বর্ণনা করছে। নতুন, এটা একটি নতুন বই, বা ইহা একটি নতুন বই। তারপর ইহা হয় একটি বড় টেবিল। দিস ইজ আ বিগ টেবল। দিস ইজ আ বিগ টেবল। টেবিলের একটি সিফত হচ্ছে কি? একটি মানে গুণ হচ্ছে বিগ, বড়। তারপর দেখুন, দিস ইজ আ নাইস পেন্সিল। ইহা হয় একটি সুন্দর পেন্সিল। দিস ইজ আ নাইস পেন্সিল। এই নাইস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে পেন্সিলের একটা অ্যাডজেক্টিভ মানে একটা গুণ। ঠিক আছে? এইভাবে দিস ইজ আ কিউট ক্যাট। ইহা হয় একটি কিউট, কি? কিউট বিড়াল। এইভাবে আরো অসংখ্য বাক্য আমি দিয়েছি, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। তারপর দিস ইজ আ বিউটিফুল কার। ইহা হয় একটি সুন্দর গাড়ি। যদি বিউটিফুল না দিতাম তাহলে কি হতো বাক্যটা? দিস ইজ আ কার, ইহা হয় একটি গাড়ি, মানে একটা কাছের বোঝানোর জন্য। তো আপনার সামনে একটা গাড়ি আছে, তখন আপনি যদি দেখান যে এই যে এটা একটি গাড়ি বা ইহা একটি গাড়ি, তখন হবে দিস ইজ আ কার। এখন যদি গাড়ির একটা গুণ বর্ণনা করেন যে ইহা হয় একটি সুন্দর গাড়ি, ঠিক আছে, চমৎকার, তখন হবে দিস ইজ আ বিউটিফুল কার। দিস ইজ আ বিউটিফুল কার। তো আমি কয়েকটা বাক্য দিয়েছি মানে বোঝানোর জন্য। এইভাবেই বানাতে হবে, এইভাবে আপনারা আরো অসংখ্য বাক্য বানাবেন। আমি অ্যাডজেক্টিভ অনেক দিয়ে দিব, শব্দ দিয়ে দিব, ওইগুলোতে নিজেরা প্র্যাকটিস করবেন। তারপর দেখেন, দ্যাট ইজ। দ্যাট ইজ মানে কি? উহা হয়, ওটা হয়, মানে দূরের একটা বোঝানোর জন্য, একটা জিনিস। তাহলে যদি বলি, উহা হয় একটি পাকা আম, বা ওটা একটি পাকা আম, তখন কি হবে? দ্যাট ইজ আ রাইপ ম্যাঙ্গো। রাইপ অর্থ কি? পাকা। তাহলে আমের একটা বৈশিষ্ট্য, মানে একটা একটা গুণ বর্ণনা করছি, এটা কি? রাইপ, পাকা, মানে এটা হচ্ছে আমের একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তারপর দ্যাট ইজ আ ডার্টি ডাস্টার। উহা হয় একটি নোংরা ডাস্টার, মানে অপরিষ্কার আর কি। তখন ডার্টি, ডার্টি মানে নোংরা বা অপরিষ্কার, এরকম। তারপর দ্যাট ইজ আ বিগ টেবল। উহা হয় একটি বড় টেবিল, ওঠা মানে দূরে একটা। এইভাবেই বানাবেন। তারপর দেখুন, দিজ আর, অনেকগুলো, কাছের অনেকগুলো বোঝাতে দিজ ব্যবহৃত হয়, মানে এইগুলো। দিজ মানে এইগুলো, এরপরে কি বসে? আর বসে। দিজ আর অর্থ কি? এইগুলো হয়। দিজ আর এইগুলো হয়। এখন এগুলো কি হয় যদি বলি? এইগুলো হয় নীল কলম, তাহলে কি হবে? ওই যে আগেরটা মতো, দিজ আর ব্লু ফ্যান্স। ব্লু, ব্লু একটা অ্যাডজেক্টিভ, এটা ফ্যান্স এর আগে বসাতে হবে, ব্লু ফ্যান্স। এইগুলো হয় নতুন বই। দিজ আর নিউ বুকস। তারপর যদি বলি এইগুলো হয় মিষ্টি, মিষ্টি কমলা লেবু, দেখো 8 নাম্বার, দিজ আর সুইট অরেঞ্জেস। অরেঞ্জেস মানে কি? অরেঞ্জেস হচ্ছে আপনার কমলা।
তাহলে এখানে অরেঞ্জেস কেন দিছি, এস কেন বসাইছি, কারণ এটা হচ্ছে প্লোরাল বা বহুবচন। কারণ দিস বসাইছি, দিস মানে এইগুলো, এইগুলো যখন বলবো তখন বুঝতে হবে অনেকগুলো, এই জন্য দিসের পরে আর বসবে, এবং তার আমি যেই জিনিসটা দিকে ইঙ্গিত করে বলবো সেটা হবে কি প্লোরাল বা বহুবচন হবে, অর্থাৎ তার শেষে এস বা ইয়েস যুক্ত হবে, তাহলে অরেঞ্জেস হবে। তাহলে এখন যদি বলি এইগুলো হয় মিষ্টি কমলা লেবু, তাহলে হবে দিস আর সুইট অরেঞ্জেস, এভাবে। তারপর দোজ, দোজ মানে কি ওইগুলো, দূরের অনেকগুলো বোঝাতে। দোজ এরপরে কি বসে, আর বসে, আমরা জানি সবাই। তাহলে দোজ আর ওইগুলো হয়, ওইগুলো কি হয়, যদি বলি ওইগুলো হয় পাকা আম, তাহলে হবে দোজ আর রাইপ ম্যাঙ্গোস, দোজ আর রাইপ ম্যাঙ্গোস, ওইগুলো হয় পাকা আম। তারপর হচ্ছে, আচ্ছা, আমি লিঙ্ক দিয়েছি, তারপর অনেকে লিঙ্ক চাচ্ছে, ছাত্ররা কি মানে বুঝে না কিছু। আমি এখানে ক্লাস করছি আর আমরা ভাই এটা কি? গ্রুপ কল স্টার্ট আমি করে দিছি, বুঝি না এইগুলা। গ্রুপ কল স্টার্ট করে দিছি। আচ্ছা, দোজ আর ডার্টি ডাস্টার্স, ডাস্টার্স ওইগুলো হয় নোংরা ডাস্টার। দোজ আর রেড কার্স, দোজ আর ওইগুলো হয় লাল গাড়ি, লাল গাড়ি। তা লাল মানে কি রেড, রেড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, মানে গাড়ির একটা সিফত বা একটা গুণ। দোজ আর রেড কার্স, ওইগুলো হয় লাল গাড়ি। ঠিক আছে, এইভাবে আপনারা বানাবেন। যদি বলি ওইগুলো হয় নতুন মোবাইল, ওইগুলো নতুন মোবাইল, তাহলে কি হবে, দোজ আর নিউ মোবাইলস, নিউ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মানে আমি অনেকগুলো বাক্য দিয়েছি, আপনারা মানে শুধু যদি বুঝতে পারেন তাহলে আপনারা নিজেরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন নাকি? এটা হ্যাঁ হ্যাঁ, এবার আমরা সামনের দিকে যাই। তারপর দেখুন, ইনডেফিনিট বা অনির্দিষ্ট শব্দ। ইংরেজি ভাষায় দুই ধরনের শব্দ আছে, শুধু ইংরেজি না, আরবি বা ইংরেজি যে কোনো ভাষায় দুই ধরনের, একটা হচ্ছে নির্দিষ্ট, একটা হচ্ছে অনির্দিষ্ট, দুই ধরনের শব্দ আছে, দুই ধরনের শব্দ। ভাইয়া ক্লাস শুরু হয়েছে, আমি লিঙ্ক দিয়েছি, আপনি ক্লাসে প্রবেশ করুন। তো ইনডেফিনিট বা অনির্দিষ্ট শব্দ, অনির্দিষ্ট শব্দকে বলা হয় ইনডেফিনিট। ঠিক আছে, তো দেখুন একটা বিষয়, ইংরেজি যে শব্দের শুরুতে এই অথবা এন বসে, এই অথবা এন বসে, তা ইনডেফিনিট বা অনির্দিষ্ট শব্দ। ঠিক আছে, ইংরেজি যে শব্দের শুরুতে, মনে রাখবেন যে শব্দের শুরুতে এ অথবা এন বসবে তা হচ্ছে ইনডেফিনিট বা অনির্দিষ্ট শব্দ। যেমন এই যে আ বুক, দেখে এই আসছে এই, এটা উচ্চারণটা আ হবে যখন শব্দের সাথে মিলে আসবে, এই জন্য আমরা বলবো আ বুক। আ বুক, আ বুক অর্থ কি একটি বই। আ ক্যাট একটি বিড়াল। এন অ্যাপল একটি আপেল। এন আসছে কেন, কারণ অ্যাপল এর প্রথম অক্ষরটা হচ্ছে এই, এটা হচ্ছে কি ভাওয়েল, আর আমরা জানি কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তারপর এন বসে, মনে রাখবেন। তো এই যে দেখেন একটি বই, একটি বিড়াল, একটি আপেল, এগুলো কিন্তু অনির্দিষ্ট, ইনডেফিনিট। কারণ একটি বই, আমি যদি বলি একটি বই নিয়ে আসো, তো একটি বই তো যে কোনো বই হতে পারে। একটি বিড়াল, যে কোনো বিড়াল, এটা নির্দিষ্ট না। যদি বলি বিড়ালটি, তখন নির্দিষ্ট হয়ে যাবে। ঠিক আছে, একটি আপেল, যে কোনো আপেল হতে পারে, এই জন্য এগুলো হচ্ছে অনির্দিষ্ট বা ইনডেফিনিট। আর আলামত কি, এই অথবা এন বসবে শুরুতে। আর ডেফিনিট বা নির্দিষ্ট শব্দ, ডেফিনিট বা নির্দিষ্ট শব্দ, যেমন ইংরেজি যে শব্দের শুরুতে দা বসে। ঠিক আছে, আমরা আমরা দা অর্থ কি পড়েছিলাম, দা অর্থ হচ্ছে টিটা খানাখানি, মনে আছে সবার, টিটা খানাখানি, বইটি, কলমটি, কিতাবখানা, বইখানা, হ্যাপসখানা। তো ওই শব্দগুলো হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, তো দা বসলে নির্দিষ্ট হয়ে যায়। যেমন দা বুক, দা বুক অর্থ হচ্ছে বইটি। আ বুক অর্থ হচ্ছে একটি বই, অনির্দিষ্ট, যে কোনো বই হতে পারে। আর যদি বলি দা বুক, তখন নির্দিষ্ট হয়ে যাবে বইটি। দা ক্যাট বিড়ালটি, নির্দিষ্ট বিড়াল। দা দি অ্যাপল আপেলটি। আচ্ছা, এখানে দি অ্যাপল, দি উচ্চারণ হচ্ছে কেন, দাটা দি হচ্ছে কেন, কারণ সেম ওই যে এর মতো, কোন একটা শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল শব্দ থাকে প্রথম অক্ষরটা, তখন দা থাকলে উচ্চারণটা দি হয়ে যায়। দি অ্যাপল, দি অরেঞ্জ, দি ইঞ্জিনিয়ার, এরকম ভাবে। ঠিক আছে, দাটা দি উচ্চারণ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন, দিস, এই, ইহা, এটি, এটা দিয়ে আমরা কিছু এই ধরনের কিছু বাক্য দেখি। আমি তিনটা বাক্য দিচ্ছি বোঝানোর জন্য, দেখেন। আমি যদি বলি এটি একটি বিড়াল, তখন কি হবে, মানে অনির্দিষ্ট, আমি এখন অনির্দিষ্ট গুলো বুঝাবো, তারপর নির্দিষ্ট, দুইটাই বুঝাবো। দেখেন, অনির্দিষ্ট যদি একটা বিড়াল বলি, তাহলে এটা একটা বিড়াল, অনির্দিষ্ট, নির্দিষ্ট না। দিস ইজ আ ক্যাট, ইহা একটি বিড়াল, দিস ইজ আ ক্যাট, মানে এটা মানে অনির্দিষ্ট বলতে কি, এখানে এতটা গুরুত্ব বা নিশ্চয়তা বোঝাচ্ছে না, তাকিদ বোঝাচ্ছে না। দেখেন, দিস ইজ আ ক্যাট, ইহা হয় একটি বিড়াল। আর যদি বলি দিস ইজ দা ক্যাট, তাহলে কি, এটি সেই বিড়াল বা এই সেই বিড়াল,
এরকম হয় বাক্যটা, এই সেই বিড়াল, দিস ইজ দ্য ক্যাট। আমি যদি দিস ইজ আ ক্যাট দিই তখন হবে এটি একটি বিড়াল। মানে কেমন জানি এটার মধ্যে গুরুত্ব কম, মানে এটার মধ্যে কম মানে জোর দেওয়া হচ্ছে বা তাকিদটা কম দেওয়া হচ্ছে। আর যদি আমি বলি দিস ইজ দ্য ক্যাট, তখন হবে এই সেই বিড়াল বা এটি সেই বিড়াল, এই সেই বিড়াল। তখন কিন্তু এটা আরো বেশি গুরুত্ব বোঝাচ্ছে, ঠিক আছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দা দা দিলে নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি বলি দ্য ক্যাট, দ্য ক্যাট অর্থ কি হবে? যদি বলি আ ক্যাট তখন হবে একটি বিড়াল। আর যদি বলি দ্য ক্যাট তখন হবে বিড়ালটি। এখন যদি বলি বিড়ালটি সাদা তখন কি হবে? দ্য ক্যাট ইজ হোয়াইট। উচ্চারণ দিয়েছি, দ্য ক্যাট ইজ হোয়াইট, বিড়ালটি কেমন? সাদা। দ্য ক্যাট ইজ হোয়াইট, বিড়ালটি সাদা। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর দ্যাট দিয়ে দেখি, আমি যদি বলি ওটা একটি ছেলে, ওটা একটি ছেলে, তাহলে কি হবে? দ্যাট ইজ আ বয়, দ্যাট ইজ আ বয়, ওটা একটি ছেলে, দ্যাট ইজ আ বয়। আর যদি বলি ওটা, ওটাই সে ছেলে বা ওই সে ছেলে, ওটা সে ছেলে, নির্দিষ্ট করে বলি, তাহলে কি হবে? দ্যাট ইজ দ্য বয়, দ্যাট ইজ দ্য বয়। আমি দা দিলে এটা নির্দিষ্ট হয়ে যাবে, দ্যাট ইজ দ্য বয়, ওই সে ছেলে বা ওটাই সে ছেলে। ঠিক আছে, নির্দিষ্ট। আর যদি বলি ছেলেটি, ছেলেটি বুদ্ধিমান, তখন কি হবে? দ্য বয়, দ্য বয় ইজ ক্লেভার, দ্য বয়, ছেলেটি, ইজ, কেমন? ইজ মানে হয়, ছেলেটি হয় কেমন? বুদ্ধিমান। ক্লেভার, ক্লেভার মানে কি? বুদ্ধিমান বা চালাক, চালাক। ঠিক আছে। তারপর যদি আমরা বহুবচন বুঝাই, প্লুরাল, দিস, এইগুলো, তখন কি হবে? যদি বলি এইগুলো বই, তাহলে বাক্যটা হবে দিস আর বুকস, দিস আর বুকস। আর যদি বলতে চাই যে এগুলো সেই বই, এগুলো সেই বইগুলো, বা এগুলোই হচ্ছে বইগুলো, মানে সেই বইগুলো নির্দিষ্ট করে বলি, তখন হবে দিস, দিস আর দ্য বুকস। এর আগে হচ্ছে দিস আর বুকস, আর এটা হচ্ছে দিস আর দ্য বুকস। দ্য বুকস দিলে নির্দিষ্ট হয়ে যাবে, এগুলো সেই, এগুলোই সেই বইগুলো, সেই বই, নির্দিষ্ট হয়েছে। আর যদি বলি বইগুলো আকর্ষণীয়, সুন্দর, তখন কি হবে? দ্য বুকস, দ্য বুকস আর ইন্টারেস্টিং। দেখেন দ্য বুকস, বইগুলো, দ্য বুকস, এখানে যেহেতু এস বসিয়েছি তখন কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে, বা এটা বহুবচন হয়ে যাবে। দ্য বুকস, বইগুলো। যদি বলতাম দ্য বুক তখন হচ্ছে বইটি, একটি বই, বইটি। কিন্তু এস লাগানোর কারণে এটা হচ্ছে নির্দিষ্ট, মানে বহুবচন হয়ে যাচ্ছে, তখন হবে কি? দ্য বুকস, বইগুলো, আর ইন্টারেস্টিং। যেহেতু দ্য বুকস, বইগুলো, এই শব্দটা দ্য বুকস এনেছি মানে প্লুরাল এনেছি, বহুবচন এনেছি, এই জন্য এরপরে ইজ হবে না, বরং হবে আর। ঠিক আছে, আর হবে। দ্য বুকস আর, বইগুলো হয় কেমন? ইন্টারেস্টিং, আকর্ষণীয়। ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। তারপর দোজ দিয়ে দেখি, দোজ, ওইগুলো। হ্যাঁ, দোজ আর কার্স, ওইগুলো হয় গাড়ি বা ওইগুলো গাড়ি। কি হবে? দোজ আর কার্স, ওইগুলো গাড়ি মানে অনেকগুলো গাড়ি। যদি বলি ওইগুলো সেই গাড়িগুলো বা সেই গাড়ি, ওইগুলোই সেই গাড়ি, তাহলে হবে দোজ আর দ্য কার্স, দোজ আর দ্য কার্স, নির্দিষ্ট বোঝানোর জন্য। আর যদি বলি গাড়িগুলো নতুন, তাহলে কি হবে? দ্য কার্স, গাড়িগুলো, দ্য কার্স আর নিউ, দ্য কার্স আর নিউ, গাড়িগুলো নতুন। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আরেকটা মজার জিনিস শিখবো আমরা। আগের গুলো যদি বুঝে থাকেন বা মাথায় থাকে তাহলে এটাও অনেক সহজে বুঝবেন। দেখেন, ইংরেজি ভাষায় ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ 13টি প্রিপোজিশন শিখবো। প্রিপোজিশন, প্রিপোজিশন মানে কি এটা আগে আমরা শুনি। প্রিপোজিশন ছাড়া কিন্তু কোনো বাক্য মানে কোনো ভাষায় করা যায় না। ভাষার ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহার মানে কথায় কথায় আসে। প্রিপোজিশন ছাড়া কোনো ভাষায় করা যায় না। প্রত্যেকটা ভাষায় প্রিপোজিশন আছে। প্রিপোজিশন মানে কি? আমরা বলি না মধ্যে, উপরে, নিচে, পাশে, তারপর হচ্ছে কি কাছে, দূরে, থেকে, জন্য, সম্পর্কে, এই যে শব্দগুলো বলি, এগুলো হচ্ছে প্রিপোজিশন। বাংলাতে এগুলো হচ্ছে কি? প্রিপোজিশন। আর ইংলিশে এগুলোকে প্রিপোজিশন বলা হয়। যেমন বাংলাতে এগুলো কি বলা হয়? অব্যয় বলা হয়, অব্যয়। আর ইংলিশে বলা হয় প্রিপোজিশন। আরবিতে বলা হয় হরফে, হরফে জ্বর। যারা আরবি জানেন তারা হয়তো বা বুঝতে পারবেন। তো প্রিপোজিশন অনেকগুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 13টি হচ্ছে কি? এক নাম্বার ইন, এটাও সবাই জানে। ইন, ইন মানে কি? ইন অর্থ হচ্ছে মধ্যে, ইন অর্থ হচ্ছে মধ্যে। এগুলো এই প্রিপোজিশন যে যে 13টা, এটা মুখস্থ করতে হবে, সবাইকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ করে তারপর ব্যবহারগুলো মনে রাখতে হবে। ব্যবহারগুলো আমরা সামনে দেখাবো। ইন অর্থ কি? ইন অর্থ হচ্ছে মধ্যে, ইন অর্থ মধ্যে। ঠিক আছে, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয়, ভিতরে বা মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয়। তারপর 2 নাম্বার হচ্ছে অন অথবা আপন। অন বা আপন অর্থ হচ্ছে উপর, কোনো কিছুর উপরে বোঝাতে অন ব্যবহৃত, অন অথবা আপন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অ্যাভব, অ্যাভব, অ্যাবভ, অ্যাবভ অথবা ওভার, অ্যাবভ অথবা ওভার অর্থ হচ্ছে উপরে।
আচ্ছা, এখন একটা বিষয়, অন বা আপন অর্থ হচ্ছে উপর, আবার অ্যাবভ বা ওভার অর্থ হচ্ছে উপর, দুইটাই উপর। এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা একটু বুঝিয়ে দিচ্ছি, কনফিউশন থাকতে পারে অনেকের। পার্থক্যটা হচ্ছে, অন বা আপন হচ্ছে আপনার যে উপর বোঝাতে বলতে কেমন উপর বোঝায়, কোনো কিছুর সাথে উপরে মানে কোনো একটা বস্তুর সাথে যদি লেগে থাকে থাকলে ওটাকে, ওটার জন্য অন ব্যবহৃত হয়। যেমন যেমন আমি বুঝি বইটি টেবিলের উপরে আছে, তখন হবে দ্য বুক ইজ অন দ্য টেবল। তো বইটি টেবিলের উপরে, একটু খেয়াল করুন, আপনারা কল্পনা করুন, যদি বলি বইটা টেবিলের উপরে, তার মানে কি বইটি টেবিলের উপরে আছে, মানে কি উপর পিঠে আছে নাকি টেবিলের সাথে লেগে আছে, ঠিক আছে, টেবিলের সাথে লেগে আছে। তো ওই ক্ষেত্রে অন অথবা আপন বসবে, অন বসবে। কোনো কিছুর সাথে কোনো একটা বস্তুর উপরে থাকে এবং সেটার সাথে যদি লেগে থাকে তখন অন ব্যবহৃত হয়। আর অ্যাবভ হয় বা ওভার ব্যবহৃত হচ্ছে মাথার উপরে বোঝাতে, মাথার উপরে। যেমন আমি যদি বলি বিমানটি বিমানটি মাথার উপরে, তখন মাথার উপরে বলতে কি কি বোঝায়, বিমানটি কি মাথার উপরে মাথার সাথে লেগে আছে নাকি মাথার উপরের দিকে আছে? অবশ্যই মাথার উপরের দিকে আছে, মানে মাথার উপরে। তো এই উপর বোঝাতে, অর্থাৎ কোনো বস্তু উপরে থাকবে কিন্তু তার সাথে লেগে থাকবে না, ঠিক আছে, এরকম বোঝাতে অ্যাবভ অথবা ওভার ব্যবহৃত হয়। আর অন বা আপন ব্যবহৃত হয়, এটা হচ্ছে কোনো কোনো বস্তুর উপরে এবং তার সাথে লেগে থাকে বোঝাতে। আশা করছি বুঝতে পেরেছেন, আমি এক্সাম্পল দিলে আরো বুঝবেন ইনশাল্লাহ। তাহলে অ্যাবভ এবং ওভার অর্থ হচ্ছে উপরে। তারপর আন্ডার, অথবা বেলো, আন্ডার অথবা বেলো, বেলো অর্থ হচ্ছে আন্ডার বা বেলো অর্থ হচ্ছে নিচে, কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার অথবা বেলো ব্যবহৃত হয়, আন্ডার বা বেলো। মানে যেটা বিলো আর কি, বিলো, বিলো, আন্ডার বা বিলো, আমি উচ্চারণ দিয়েছি বিলো। তারপর বিহাইন্ড, বিহাইন্ড অর্থ হচ্ছে পেছনে, কোনো কিছুর পেছনে বোঝাতে বিহাইন্ড ব্যবহৃত, বিহাইন্ড অথবা বিহাইন্ড, পেছনে। তারপর সামনে বোঝাতে ইংলিশ যে প্রিপজিশন আছে সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, বিহাইন্ড অর্থ পেছনে, ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে। তারপর পাশে, কোনো কিছু পাশে বোঝাতে বিসাইড ব্যবহৃত, বিসাইড অর্থ কি পাশে। এটা, এই শব্দগুলো অনেকে কিন্তু জানেন, তারপর আমি আজকে দেখাচ্ছি, ব্যবহারগুলো সুন্দর করে দেখাবো। বিসাইড অর্থ পাশে। তারপর কোনো কিছুর নিকটে বোঝাতে নেয়ার অথবা নেক্সট টু ব্যবহৃত হয়, নেয়ার অথবা নেক্সট টু। নেয়ার মানে কি কাছে বা নিকটে, অথবা নেক্সট টু, দুইটাই ব্যবহার করতে পারো, নেয়ার অথবা নেক্সট টু, নিকটে। তারপর কোনো কিছুর দিকে বোঝাতে দিকের জন্য দুইটা শব্দ ব্যবহৃত হয়, টু অথবা টুয়ার্ডস, টু অথবা টুয়ার্ডস, অথবা টু অর্থ হচ্ছে দিকে, কোনো কিছুর দিকে, ঠিক আছে, দিকে। তারপর হচ্ছে ফ্রম, মানে কি থেকে, কোনো কিছু থেকে, কোনো একটা জায়গা থেকে বা কোনো বস্তু থেকে, কারো থেকে। তো থেকে শব্দের জন্য যে প্রিপজিশন আছে সেটা হচ্ছে ফ্রম, ফ্রম। তারপর কোনো কিছু দ্বারা বা কোনো কিছুর মাধ্যমে বোঝাতে বাই অথবা উইথ ব্যবহৃত হয়, কোনো কিছু দ্বারা বা মাধ্যমে বা সাথে বোঝাতে বাই অথবা উইথ ব্যবহৃত হয়, বাই অথবা উইথ, ঠিক আছে। তারপর কারোর জন্য, কোনো কিছুর জন্য বোঝাতে, কোনো কিছুর জন্য বা কারোর জন্য বোঝাতে যে প্রিপজিশনটা ব্যবহৃত সেটা হচ্ছে ফর, অর্থ কি জন্য, অর্থ হচ্ছে জন্য, ফর। তারপর কোনো কিছু সম্পর্কে বোঝাতে, কোনো একটা বিষয় সম্পর্কে যদি বোঝাতে চান, তখন যে প্রিপজিশনটা ব্যবহৃত সেটা হচ্ছে অ্যাবাউট, অর্থ হচ্ছে সম্পর্কে, মানে কারো সম্পর্কে, কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছু সম্পর্কে অ্যাবাউট। আশা করছি আপনারা এই শব্দগুলো বুঝতে পেরেছেন, অর্থগুলো, এগুলো মুখস্থ করতে হবে। তারপর মুখস্থ করার পরেই তো ব্যবহারগুলো শিখতে পারবেন। তো এগুলোর ব্যবহার আমরা দেখি ইন, মানে কি মধ্যে বা ভিতরে, কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে ইন ব্যবহৃত হয়। তো এটা দিয়ে আমরা যদি কিছু সেন্টেন্স দেখি, দেখুন ইনের কিছু ব্যবহার দেখলাম, দেখি। আচ্ছা, আয়ের সাথে সবসময় কি ব্যবহৃত হয়, সবাই বলতে পারবেন? আয়ের সাথে কি ব্যবহৃত হয়? এম। এম, স্যার আয়ের সাথে এম এম। না? হ্যাঁ, অবশ্যই আয়ের সাথে এম ব্যবহৃত হয়। তাহলে আমি যদি বলি আমি ঘরের মধ্যে আছি বা আমি ঘরের ভিতরে আছি, আমি ঘরের মধ্যে, তখন আয়ের সাথে যে আমি মানে কি আয় অর্থ হচ্ছে আমি। তো আমি বলেছিলাম যেখানে আয় আসবে এরপরে একটা এম বসাতে হবে, এটা বাধ্যতামূলক। এম ছাড়া বাধ্যতা চলতেই পারে না। তাহলে যদি আই দেন, আই মানে কি আমি, তাহলে আয়ের সাথে এম দিতে হবে, আই এম, আমি। আচ্ছা, আমি হই বা আমি আছি, এম অর্থ হচ্ছে হই বা আছি, দুইটা। এম অর্থ আছি, এই অর্থ ব্যবহৃত হয়, আই এম, আমি আছি। কোথায় আছি? ঘরে আছি, ঘরের মধ্যে, তাহলে মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয়। তো ঘরের মধ্যে ইন, দ্য রুম, ঘরের মধ্যে বলতে এখানে রুমের ভিতরে, ঘর দ্বারা এখানে রুম উদ্দেশ্য। আমি রুমের মধ্যে আছি বা ঘরের মধ্যে আছি, আই এম ইন দ্য রুম, আই এম ইন দ্য রুম,
ঠিক আছে, এখানে ইন ব্যবহৃত হচ্ছে, ইন মানে মধ্যে বা ভিতরে বুঝাতে ইন। এখানে দেখেন ইন, এই যে ইন দ্য রুম। যদি বলি আমি মসজিদের ভিতরে আছি বা মসজিদে, তখন হবে আই এম ইন দ্য মস্ক, আই এম ইন দ্য মস্ক। আমি দোকানে আছি, আই এম ইন দ্য শপ, আমি দোকানের মধ্যে আছি, এরভাবে হবে। ঠিক আছে, আমি ক্লাসে আছি, আই এম ইন দ্য ক্লাস, আই এম ইন দ্য ক্লাস, আমি ক্লাসে আছি। তারপর হুম, হ্যাঁ, তারপর আমরা আমরা ঘরের মধ্যে আছি, আমরা ঘরে বা বাড়িতে আছি, ঘরে উই আর উই এর সাথে কি বসে, উই অর্থ হচ্ছে আমরা, আর উই এর সাথে সবসময় আর বসে, আমরা এটা জানি। যেখানে উই আসবে এরপর একটা আর দিতে হবে, তাহলে উই আর, আমরা আছি কোথায় আছি, বাড়িতে বা ঘরের মধ্যে, ঘরে বা বাড়িতে। উই আর ইন দ্য হাউস, এখানে ঘর বলতে বাড়ি উদ্দেশ্য, হাউস মানে হচ্ছে বাড়ি, আর ঘর মানে হচ্ছে আপনার মানে রুম দ্বারা এখানে রুম উদ্দেশ্য, কক্ষ উদ্দেশ্য, আর হাউস দ্বারা হচ্ছে বাড়ি বা ঘর উদ্দেশ্য আছে। উই আর ইন দ্য হাউস, আমরা বাড়িতে বা ঘরের মধ্যে আছি। তারপর হচ্ছে যদি বলি পানি গ্লাসের মধ্যে আছি, পানি গ্লাস, দ্য ওয়াটার, দ্য ওয়াটার। আচ্ছা, যারা অ্যাকসেন্ট, আমি একটা বিষয় বলি, যারা অ্যাকসেন্ট ফলো করতে চান, মানে অ্যাকসেন্ট আমি শিখাবো, মানে ব্রিটিশ অথবা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করবেন যারা, আমেরিকান আমেরিকান অ্যাকসেন্ট যারা ফলো করবেন, তারা সবসময় মনে করবেন টিটাকে ডি এর মতো উচ্চারণ করবেন, টিটাকে সবসময় ডি এর মতো উচ্চারণ করতে হবে। তাহলে দ্য ওয়াটার না, এটাকে বলতে হবে দ্য ওয়াটার, water, দ্য ওয়াটার, দ্য ওয়াটার। ঠিক আছে, আমেরিকানরা আরটাকে মোটা করে উচ্চারণ করে দ্য ওয়াটার, দ্য ওয়াটার, আর টি কে ডি এর মতো উচ্চারণ করে, তাহলে দ্য ওয়াটার ইজ ইন দ্য কাপ, ইজ ইন দ্য কাপ। পানি, দ্য ওয়াটার, পানি কোথায় আছে, গ্লাসের মধ্যে আছে, কাপের মধ্যে বা গ্লাসের মধ্যে। আচ্ছা, এখানে গ্লাস হয়তো ভুলে কাপ হয়ে গেছে, ইন দ্য গ্লাস এরকম হবে, ইন দ্য গ্লাস, দ্য ওয়াটার ইজ ইন দ্য গ্লাস। আর যারা ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করে, ব্রিটিশদের মতো কথা বলতে চান, তারা টি, টি কে বলবেন টি, আর আরটা উচ্চারণ করবেন না, শেষের যে আরটা এটা উচ্চারণ করবেন না, তখন হবে the water, the water, এরকম the water is in the glass, the water is in the glass, the water is in the glass। আর যদি স্বাভাবিকভাবে বলতে চান তাহলে বলবেন the water is in the glass বা in the cup, পানি গ্লাসের মধ্যে আছে। ঠিক আছে, ছেলেটি, ছেলেটি কোথায় আছে, স্কুলের মধ্যে আছে, স্কুলে আছে বা স্কুলের মধ্যে। the boy is in the school, the boy, ছেলেটি কোথায় আছে, স্কুলে, তাহলে ইজ তো দিতেই হবে, যেহেতু ইজ আর ছাড়া কিন্তু এই ধরনের বাক্য হয় না। যদি আপনার এক বচন হয় বা সিঙ্গুলার হয় তখন কি করবেন, ইজ দিবেন, আর যদি বহু বচন হয়, প্লুরাল হয়, তাহলে আর দিবেন। তাই যেহেতু দা বয় এটা হচ্ছে কি সিঙ্গুলার বা এক বচন, ছেলেটি, এই জন্য এরপর ইজ দিতে হবে। তাহলে দা বয় ইজ কোথায় আছে, সে স্কুলে, তাহলে ইজ ইন দ্য স্কুল, দা বয় ইজ ইন দ্য স্কুল। গাড়িটি গ্যারেজের মধ্যে আছে, গাড়িটি ইংলিশ কি, দ্য কার, দ্য কার অর্থ কি গাড়িটি বা গাড়ি কোথায় আছে, গ্যারেজে আছে, গ্যারেজের মধ্যে আছে, তাহলে দ্য কার ইজ ইন ইন দ্য গ্যারেজ, দ্য কার ইজ ইন দ্য গ্যারেজ। ঠিক আছে, এইভাবে আমি মানে এখানে কয়েকটা বাক্য দিয়ে ইনের ব্যবহারটা বুঝালাম। ইন মানে কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝাতে ইন বসে। তারপর দুই নম্বর কি, দুই নম্বর প্রিপোজিশন হচ্ছে অন বা আপন। অন বা আপন, অন বা আপন অর্থ কি, উপরে, কোনো কিছুর উপরে বোঝাতে। তাহলে দেখেন, আমি যদি বলি সে, মানে একজন ছেলে, ছেলে বোঝায়, সে চেয়ারের উপরে আছে, সে চেয়ারের উপরে আছে। চেয়ারের উপরে বলতে কি, চেয়ারের উপরে আছে মানে কি চেয়ারের সাথে লেগে আছে সে, এই জন্য অন বসছে। ঠিক আছে, অন বা আপন বসবে। তাহলে হি ইজ, হি মানে সে, পুরুষ ছেলে বোঝাতে হি, হি এর সাথে ইজ দিতে হবে, হি ইজ। আমরা তো জানি যেখানে হি হবে সেখানে ইজ দিতে হবে, কারণ হি, সি, রহিম, করিমের পরে সবসময় ইজ বসে, ওটা তো সবার মনে আছে। ওটা যদি মনে থাকে তাহলে হি এর পরে অবশ্যই আপনি ইচ্ছা অনিচ্ছায় ইজ দিয়ে দিবেন, হি ইজ। ঠিক আছে, হি এর পরে ইজ না দিলে হবে না। তাহলে হি ইজ, হি ইজ, সে, এর মতন ইজ যদি মানে এটা হচ্ছে, লাল হ্যাঁ হ্যাঁ, পদে করছেন, যদি লাল কোনটা, এই যে মানে যেটা দেয় আর কি, মানে দেখাইতে আছেন এটা লাল দেওয়া করতেন যদি তে সুবিধা হইতো। আচ্ছা আচ্ছা, সুবিধা তো মানে আসলে সুবিধা হতো, কথাটা ঠিক বলেছেন, কিন্তু আজকে মানে পিডিএফটা একটু একটু ইয়া করেছিলাম, যে কারণে এই সময়টা কুলাইতে পারি না। ইনশাল্লাহ আমি আজকে রাত্রের মধ্যে ঠিক করে কালকে দেখি দিয়ে দেবো, সমস্যা নেই, এগুলো এ করে দেবো না, কালার দিয়ে দেবো, আচ্ছা এগুলো কালার কোড দিয়ে দিবো, তাহলে সুবিধা হবে আপনাকে বুঝতে। আচ্ছা, তাহলে হি ইজ, হি এর পরে ইজ বলবে, তাহলে হি ইজ, ইজ অর্থ কি হয়, আবার ইজ অর্থ আবার আছে এই অর্থ কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, কখনো কখনো আছে এর অর্থে ব্যবহৃত হয়, তো এই জায়গায় আমরা আছে এর অর্থ করবো। তাহলে হি ইজ, সে আছে, সে কোথায় আছে, কোথায়, অন দ্য চেয়ার, অন দ্য চেয়ার, চেয়ারের উপরে আছে। তাহলে দেখেন এখানে অন ব্যবহৃত হয়, অন দ্য চেয়ার, সে চেয়ারের উপরে আছে, হি ইজ অন দ্য চেয়ার। আমি বিছানার উপরে আছি, আমি বিছানা, তাহলে আই এম, আই এর সাথে এম হবে, আমি আছি, আই এম, আমি আছি কোথায়, উপরে, কিসের উপরে, উপরের জন্য কি আসবে, অন, অন উপরে, আই এম অন, আমি আছি কিসের উপরে, দ্য ব্যাট, বিছানার উপরে।
I am on the bed. I am on the bed. I'm on the bed. এবার দ্রুত বলবো। I'm on the bed. আমি বিছানার উপরে আছি। আমি বিছানার উপরে আছি। কলমটি বা কলম বইয়ের উপরে আছে। The pen, কলমটি is on the book. The pen is, বইটি আছে, কলমটি আছে কোথায়? উপরে। কিসের উপরে? বইয়ের উপরে। তাহলে কি হবে? On the book. The pen is on the book. কলমটি বইয়ের উপরে আছে। ডিসপ্লে মধ্যে কেউ আঁকবেন না প্লিজ। ডিসপ্লে মধ্যে কেউ আঁকবেন না। হ্যাঁ। তারপর দেখুন চশমা, চশমা কোথায় আছে? মুখের উপরে আছে। চশমা মুখের উপরে আছে। তাহলে দ্য গ্লাসেস, আচ্ছা চশমা, চশমা তো সাধারণত দুই চোখে থাকে নাকি? দুইটা গ্লাস থাকে না? চশমা ইংলিশটা হচ্ছে গ্লাস, ঠিক আছে? এই জন্য এটাকে দ্য গ্লাসেস বলা হয়, মানে বহুবচন বলা হয়। দ্য গ্লাসেস, কারণ দুইটা যেহেতু, দুই দিকে দুইটা, এই জন্য গ্লাস। দ্য গ্লাসেস, চশমা, দ্য গ্লাসেস যেহেতু বহুবচন হয়েছে এই জন্য এরপরে ইজ আসবে না, এরপরে আর আসবে, ঠিক আছে? আর দ্য গ্লাসেস আর, চশমা আছে কোথায়? মুখের উপরে, মানে চেহারার উপরে। কি? অন দ্য ফেস, অন দ্য ফেস, ঠিক আছে? এই যে অন ব্যবহৃত হচ্ছে উপরে, ঠিক আছে? এইভাবে ব্যবহৃত হবে। তারপর হচ্ছে অ্যাবভ, অ্যাবভ বা ওভার অর্থ কি? উপরে। অ্যাবভ বা ওভার অর্থ উপরে। আর এটা, আচ্ছা, ওয়ালাইকুম সালাম। একটা বিষয় দেখুন, আচ্ছা এখানে কিছু বাক্য মানে ভুলে অনেক ইয়ে হয়ে গেছে, দেখাই। আচ্ছা ঠিক করতেছি, যে প্রথম বাক্যটা একটু ব্যতিক্রম হবে, এখানে অন হয়তো, আচ্ছা এটা একটু আসসালামু অন্যভাবে হয়েছে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঠিক করে দিচ্ছি, ঠিক করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখি। দেখুন একটা জিনিস, আমরা, আমি কি ক্লাস করতে পারবো? কি? আমি কি ক্লাস করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন, করুন, সমস্যা কি? করতে থাকুন। হ্যাঁ আমরা ক্লাস করতেছি, সমস্যা নেই। দেখুন পাখা, পাখা মাথার উপরে আছে, ঠিক আছে? পাখা মাথার উপরে আছে, দেখুন বিষয়টা। তো পাখা তো মাথার উপরে, মানে কি মাথার উপরে? মাথার উপরে কি মাথার সাথে লেগে আছে নাকি উপরে আছে? অবশ্যই উপরের দিকে আছে। এই জন্য অ্যাবভ ব্যবহার করবো, অ্যাবভ, অ্যাবভ বা ওভার ব্যবহার করবো। তাহলে দ্য ফ্যান, পাখা, দ্য ফ্যান মানে কি পাখাটি বা পাখা, ইজ আছে কোথায়? আছে মাথার অ্যাবভ দ্য হ্যাট। হ্যাট মানে কি মাথা। অ্যাবভ দ্য হ্যাট মাথার উপরে, পাখা মাথার উপরে আছে, ঠিক আছে? আবার একটা বিষয়, অ্যাবভ, অ্যাবভ আর ওভার, এগুলো অনেক সময় আপনার অনেক বেশি উপরে থাকতে, উপরে যদি থাকা হয় তার তখনও ব্যবহৃত হয়। যেমন ছাদের উপরে, ছাদের উপরে থাকলে অ্যাবভ ব্যবহৃত হয়। যদিও আমরা ছাদের উপরে থাকলে কি করি, মানে ছাদের সাথে লেগে থাকি, মানে ছাদের সাথে আমাদের বডিটা লেগে থাকে, তারপরেও আমরা অ্যাবভ ব্যবহার করবো। কারণ কি, মাটির থেকে যদি তুলনা করেন, মাটি থেকে যদি তুলনা করেন তাহলে ছাদ তো অনেক উপরে, এই জন্য অ্যাবভ ব্যবহৃত হয়। তাহলে আমরা ছাদের উপরে আছি, তাহলে আমরা আছি, উই আর, উই এর সাথে আর দিবেন, উই আর, আমরা আছি কোথায়? ছাদের উপরে। তাহলে above the roof, above the roof, roof অর্থ কি? ছাদ। তাহলে we are above the roof, আমরা ছাদের উপরে আছি। তারপর সূর্য আকাশের উপরে আছে। সূর্য কোথায় আছে? আকাশের উপরে। তাহলে দ্য সান, সূর্য, দ্য সান হবে, দ্য সান সূর্য, সূর্যটি কোথায় আছে? আকাশের উপরে আছে। দ্য সান, দ্য সান কোথায় আছে? আকাশের উপরে আছে। আচ্ছা, the sun is above the sky, above the sky, the sun is above the sky, the sky, ঠিক আছে? সূর্য আকাশের উপরে আছে, তো এখানে above হবে, ঠিক আছে? অন হবে, above হবে, উপরে। তারপর দেখুন মেঘ ঘরের উপরে আছে, মেঘ ঘরের উপরে আছে। ঘরের উপরে বলতে কি? ঘরের উপরের দিকে আর কি, এই জন্য above হবে। দেখুন দ্য ক্লাউড, দ্য ক্লাউড অর্থ কি? ক্লাউড অর্থ হচ্ছে মেঘ। দ্য ক্লাউড, মেঘ কোথায় আছে? ইজ অ্যাবভ দ্য হাউস, অ্যাবভ দ্য হাউস, ঘরের উপরে আছে। আশা করছি অ্যাবভ এর ব্যবহারটা শিখেছেন। এর আপনারা ওভারও ব্যবহার করতে পারবেন, অ্যাবভ অথবা ওভার দুইটাই ব্যবহার করা যাবে, সমস্যা নেই। তারপর নিচে, নিচে বোঝানো, উপরে এখন নিচে দেখাই। নিচে আন্ডার অথবা বেলো ব্যবহৃত, আন্ডার বা বেলো। যেমন তুমি গাছের নিচে আছো, তুমি গাছের নিচে আছো। ইউ আর, ইউ আর, ইউ এর সাথে সবসময় কি ব্যবহৃত হয়? আর ব্যবহৃত হয়, এই জন্য ইউ আর দেবে। ইউ আর, তুমি আছো কোথায়? গাছের নিচে। আন্ডার দ্য ট্রি, ইউ আর আন্ডার দ্য ট্রি, তুমি গাছের নিচে আছো। যদি বলি তুমি কিসের নিচে আছো? তুমি ছাদের নিচে আছো, তখন হবে ইউ আর আন্ডার দ্য রুফ, তুমি ছাদের নিচে আছো। তুমি টেবিলের নিচে আছো, ইউ আর আন্ডার দ্য টেবল, ইউ আর আন্ডার দ্য টেবল, এভাবে হবে, ঠিক আছে? আপনি শব্দটা পরিবর্তন করে দিবেন। আর যদি বলি আমি ছাতার নিচে আছি,
তাহলে কি হবে আই এম, আই এর সাথে এম বসে, তাহলে আই এম আমি আছি কিসের নিচে, ছাতা নিচে, আন্ডার দি আন্ডার দি আমব্রেলা, দা লেখা হয়েছে বাংলা, এখানে দি হবে। দি কেন হবে, কারণ আমব্রেলা এর প্রথম অক্ষরটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে কি ভাওয়েল, আর ভাওয়েল থাকলে দায়ের উচ্চারণটা দি হয়। তাহলে আই এম আই এম আন্ডার দি আমব্রেলা, আমি ছাতার নিচে আছি, আমি ছাতার নিচে আছি। বিড়ালটি বা বিড়াল টেবিলের নিচে আছে। দ্য ক্যাট, দ্য ক্যাট বিড়াল বা বিড়ালটি কোথায় আছে, টেবিলের নিচে আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে আছে, ঠিক আছে। আন্ডার অথবা বেলো, বেলো দুইটাই ব্যবহার করতে পারবে। তারপর দেখুন পিছনে 5 নম্বরটা, বিহাইন্ড, বিহাইন্ড তো কি পেছনে, কোনো কিছু পিছনে বোঝাতে, যেমন সে দরজার পেছনে আছে, তাহলে সে এর ইংলিশ কি হি, হি এর সাথে একটা ইজ দিতেই হবে, তাহলে কি হবে হি ইজ, সে আছে কোথায়, দরজার পেছনে, behind the door, he is behind the door, সে দরজার পেছনে আছে, he is behind the door, সে দরজার পেছনে আছে। আমরা স্কুলের পেছনে আছি, we are, আমরা আছি, we are কোথায় আছি, স্কুলের পেছনে, behind the school, we are behind the school, আমরা স্কুলের পেছনে আছি। গাড়িটি বা গাড়ি বাড়ির পেছনে আছে, তাহলে কি হবে the car is behind the house, the car is behind the house, গাড়িটি বাড়ির পিছনে আছে, behind মানে পিছনে, the house মানে কি বাড়ি, তাহলে ভাইয়া বাড়ির পিছনে ক্লাস আছে, এইভাবে। কটা পর্যন্ত তারপর চলবে ভাইয়া? দেখুন 6 নাম্বারটা দেখুন, in front of অর্থ কি সামনে, কোনো কিছু সামনে বোঝাতে in front of ব্যবহৃত হয়, যেমন সে স্কুলের সামনে আছে, সে আছে, he is in front of the school, in front of the school, সে স্কুলের সামনে আছে, he is in front of the school, স্কুলের ভাইয়া সামনে। আমরা ভাইয়া আমরা বাড়ির সামনে আছি, we are in front of the house। জি, ক্লাস শেষের দিকে ইনশাআল্লাহ সবার প্রশ্ন শুনবো, এখন একটু শেষ করব, তারপর আপনাদের প্রশ্ন শুনতেছি। we are in front of the house, আমরা বাড়ির সামনে আছি, we are আমরা আছি কোথায়, in front of সামনে, in front of মানে কি সামনে, কিসের সামনে, বাড়ির সামনে, the house বাড়ির সামনে, এইভাবে হবে। গাড়িটি গাড়িটি বা গাড়ি মসজিদের সামনে আছে, the car গাড়িটি বা গাড়ি কোথায় আছে, is আছে কোথায়, মসজিদের সামনে, in front of the mosque, in front of the mosque মসজিদের সামনে, এইভাবেই বানাতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে পাশে, পাশে ইংলিশ কি প্রিপোজিশন কি beside, beside অর্থ কি পাশে, তাহলে যদি বলি আহমদ, আহমদ তার বন্ধুর পাশে আছে, তাহলে কি হবে আহমদ ইজ beside his friend, আহমদের পরে ইজ দিতে হবে, কারণ আমরা জানি হি শি রহিম করিম এরপর ইজ হয়, অর্থাৎ রহিম করিম মানে কি, রহিম করিম বলতে কি কোনো ব্যক্তির নামের পরে ইজ হয়, তাহলে আহমদ একজন ব্যক্তি, তারপরে কি দিতে হবে, ইজ দিতে হবে, তাহলে আহমদ ইজ, আহমদ আছে কোথায় আছে, তার বন্ধুর পাশে, তাহলে তার বন্ধু ইংলিশ কি হিজ ফ্রেন্ড, হিজ অর্থ তার, ফ্রেন্ড অর্থ বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধুর পাশে, তাহলে বিসাইড হিজ ফ্রেন্ড, আহমদ ইজ বিসাইড হিজ ফ্রেন্ড, আহমদ তার বন্ধুর পাশে আছে। চেয়ারটি বা চেয়ার টেবিলের পাশে আছে, দ্য চেয়ার ইজ beside the table, the chair is beside the table, চেয়ারটি টেবিলের পাশে আছে। আমরা দরজার পাশে আছি, we are আমরা আছি, আমরা আছি কোথায়, কিসের পাশে, দরজার পাশে, beside the door, beside the door আমরা দরজার পাশে আছি। এইভাবে বাকিগুলো হবে। তারপর হচ্ছে 8 নাম্বার, কোনো কিছু নিকটে বোঝাতে, কাছে বোঝাতে নিয়ার অথবা নেক্সট টু ব্যবহৃত, নিয়ার অথবা নেক্সট টু, যেমন যদি বলি মসজিদটি বা মসজিদ স্কুলের কাছে, তখন কি হবে দ্য মস্ক ইজ নিয়ার দ্য হাউস, সরি দ্য স্কুল, দ্য মস্ক ইজ নিয়ার দ্য স্কুলও বলতে পারবেন, অথবা নেক্সট টু ব্যবহার করতে পারবেন, নিয়ার অথবা নেক্সট টু দুইটাই ব্যবহার করা যায়, তো আমরা এখানে নেক্সট টু ব্যবহার করেছি, যেমন দ্য মস্ক মসজিদটি কিসের কাছে আছে, স্কুলের কাছে আছে, এখানে পাশে শব্দ হয়ে গেছে, আল্লাহ টাইপিং এর সময় যে মানে মাঝে মাঝে ভয়েস টাইপিং করি তো ভুল হয়ে যায়। আচ্ছা আমি এখানে মানে বাংলার অর্থক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, তারপর আমি ঠিক করে দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে মসজিদটি মসজিদটি স্কুলের কাছে আছে, তাহলে হবে দ্য মস্ক ইজ নেক্সট টু দ্য স্কুল, নেক্সট টু দ্য অথবা নিয়ার দ্য স্কুল হবে, কাছে, এখানে পাশে না কিন্তু কাছে বা নিকটে হবে, নিকটে আছে। ইউ আর তুমি আছো কোথায়, বাজারের নিকটে, ইউ আর নেক্সট টু দ্য
the market, you are next to the market অথবা you are near the market, এইভাবে হবে। ঠিক আছে, বাকিগুলো এইভাবে আপনারা পড়ে নেবেন, অর্থ সহ উচ্চারণ সহ দেয়া আছে, কিন্তু সময় কম এই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। তারপর দেখুন টু অথবা টুয়ার্ডস, টু অথবা টুয়ার্ডস মানে কি দিকে, দিকে বোঝানোর জন্য টু অথবা টুয়ার্ডস ব্যবহৃত হয়। যেমন যেমন আমি একটা বাক্য যদি বলি আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি যাচ্ছি এই বাক্যটা কি, এই বাক্যটাকে আমরা বলবো আই এম গোয়িং। আই এম গোয়িং অর্থ কি আমি যাচ্ছি, আই এর সাথে এম বসে আর গোয়িং গো। এখন আই এম গোয়িং এটা কিভাবে হয়েছে বাক্যটা আমি যাচ্ছি, এটা আই এম গোয়িং কেন হলো এটা এখন আমরা বিশ্লেষণ করব না, কারণ এটা ক্লাস সামনে দু একটা ক্লাস পরে আসতেছে, মানে কিভাবে কেন আই এম গোয়িং হলো, এখানে কেন গো হলো না, কেন এম আসছে, এগুলো আমরা ব্যবহারটা শিখবো। এখন শুধু আই এম গোয়িং অর্থ হচ্ছে আমি যাচ্ছি, এটা মনে রাখবেন, এটা খেয়াল করুন। তাহলে আই এম গোয়িং আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি, তাহলে আমি স্কুলের দিকে যাচ্ছি, দিকে বোঝানোর জন্য টু অথবা টুয়ার্ডস ব্যবহৃত হয়, তাহলে আমরা এখানে টু ব্যবহার করব। আই এম গোয়িং টু দ্য স্কুল, আই এম গোয়িং টু দ্য স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। তারপর আমরা মসজিদের দিকে যাচ্ছি, আমরা মসজিদের দিকে যাচ্ছি কি হবে, উই আর গোয়িং। আচ্ছা দেখুন এখানে উই এর পরে আর আসছে, উই এর পরে কি আসছে আর আসছে, উই এর পরে এম আসে নাই, কারণ আমরা তো জানি উই এর সাথে সবসময় আর বসে, ইউ এর সাথে সবসময় আর বসে, এগুলো তো আমরা আগেই শিখেছি। তো এই যে এই ব্যবহারগুলো দেখবেন, মানে সামনে আরো অনেক ধরনের ব্যবহার আসবে, টেন্স আসবে, টেন্সেও আপনাদের কাজে লাগবে। মানে শুধুমাত্র যদি ওইটা মনে রাখেন আয়ের সাথে এম বসে, তারপর হি সি রহিম করিমের সাথে ইজ বসে, ইউ উই দের সাথে আর বসে, তাহলে সামনে দেখবেন অনেক কাজে লাগবে, টেন্সের ক্ষেত্রেও কাজে লাগবে, আরো বিভিন্ন ক্ষেত্রে এগুলো আসবে। তাহলে উই আর গোয়িং আমরা যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, মসজিদের দিকে যাচ্ছি, তখন কি হবে টু টু দ্য মস্ক অথবা টুয়ার্ডস ব্যবহার করতে পারবেন। উই আর গোয়িং টুয়ার্ডস দ্য মস্ক অথবা টু দ্য মস্ক, মসজিদের দিকে যাচ্ছি, উই আর গোয়িং আমরা যাচ্ছি টু দ্য মস্ক মসজিদের দিকে। ঠিক আছে, এটুকু অর্থ হচ্ছে মসজিদের দিকে, মসজিদের দিকে যাচ্ছি। ছেলেটি ছেলেটি বাড়ির দিকে যাচ্ছে, তাহলে হবে দা বয়, ছেলেটি দা বয় ইজ গোয়িং, এখানে দা বয়ের সাথে সাথে ইজ হবে, ইজ হবে কারণ ছেলেটি দা বয় একটি ছেলে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে ইজ হয়। ঠিক আছে, তাহলে দা বয় ইজ ছেলেটি, দা বয় ইজ গোয়িং ছেলেটি যাচ্ছে, যাচ্ছে কোন দিকে যাচ্ছে, টু দ্য হাউস বাড়ির দিকে যাচ্ছে, দ্য বয় ইজ গোয়িং টু দ্য হাউস ছেলেটি বাড়ির দিকে যাচ্ছে। তো এখানে টু হবে, টু অথবা টুয়ার্ডস হবে, আশা করছি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ফ্রম, 10 নম্বরটা হচ্ছে ফ্রম। ফ্রম অর্থ কি থেকে, কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। ফ্রম যেমন আমি বাড়ি থেকে এসেছি, আমি বাড়ি থেকে এসেছি, এটা যদি বলতে চাই তাহলে ডাইরেক্ট এভাবে বলতে পারবেন সহজভাবে, আই এম ফ্রম দ্য হাউস, আই এম, দেখেন আয়ের সাথে এম বসছে, আমি বলছি না যেখানে আই আসবে এরপর একটা এম দিতে হবে, তাহলে স্বাভাবিকভাবে আয়ের সাথে এম চলে আসছে, আই এম আমি, আই এম ফ্রম থেকে, কোথা থেকে, বাড়ি থেকে, আই এম ফ্রম দ্য হাউস। আচ্ছা এখানে যদি দ্য হাউসের জায়গায় যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন তাহলে হবে কি, আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি সৌদি থেকে এসেছি, আই এম ফ্রম, আই এম ফ্রম সৌদি আরবিয়া, আমি ঢাকা থেকে এসেছি, আই এম ফ্রম ঢাকা। ঠিক আছে, তাহলে এখানে ফ্রম অর্থ কি আসছে থেকে, কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম ব্যবহৃত হয়। তারপর আমরা মসজিদ থেকে এসেছি, উই আর, উই আর দেখেন উই এর সাথে আর আসছে, উই আর ফ্রম, আমরা উই আর ফ্রম দ্য মস্ক, উই আর ফ্রম দ্য মস্ক আমরা মসজিদ থেকে এসেছি। ছেলেটি স্কুল থেকে এসেছে, দ্য বয় ইজ ফ্রম দ্য স্কুল, ফ্রম দ্য স্কুল। ছাত্রটি ইউনিভার্সিটি থেকে এসেছে, দ্য ইস দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট ইজ ফ্রম, ফ্রম দি ইউনিভার্সিটি, দেখেন ফ্রম দি ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি কেন, ইউনিভার্সিটি এখানে কি হবে, ইউ আসছে এই জন্য, ইউ আসছে ভাওয়েল আসছে এই জন্য দি হবে। দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট, দেখেন স্টুডেন্টের শুরুতে এস আসছে কনসোনেন্ট এই জন্য দা বলতেছি, কিন্তু ইউনিভার্সিটির শুরুতে আমরা দি বলতেছি কারণ ভাওয়েল আসার কারণে। দ্য স্টুডেন্ট ছেলেটি, দ্য স্টুডেন্ট সরি ছাত্রটি কোথা থেকে এসেছে, ইজ ফ্রম দ্য, ফ্রম দি ভাইয়া সবাইকে ইউনিভার্সিটি। একটু মিউট করে দেন তো ভাইয়া, ভাই হ্যাঁ কাইন্ডলি সবাই, সবাইকে একটু মিউট করে দেন। আচ্ছা আচ্ছা একটু কষ্ট আপনি করে সবাই, আপনি আচ্ছা আমি, মিউট করে দেন, আপনি আমি মিউট করে দেন। আমি মিউট করে দিচ্ছি, ঠিক আছে করে দিলাম। আচ্ছা দ্য স্টুডেন্ট ছাত্রটি
কোথা থেকে? ইউনিভার্সিটি থেকে। তাহলে হবে দ্য স্টুডেন্ট ইজ ফ্রম দ্য ইউনিভার্সিটি। এইভাবে আমি বাংলাদেশ থেকে এসেছি, আই এম ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ। আশা করছি বুঝতে পারছেন। তো ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে থেকে। তারপর হচ্ছে বাই অথবা উইথ। বাই বা উইথ অর্থ কি? দ্বারা বা মাধ্যমে, কোনো কিছু দ্বারা বা কোনো কিছু মাধ্যমে বোঝাতে বাই বা উইথ ব্যবহৃত হয়, বা সাথে বোঝাতে উইথ ব্যবহৃত হয়। যেমন আমি আমি কলম দিয়ে লিখি, আমি যে বলতে চাই আমি কলম দিয়ে লিখি, তাহলে আমি লিখি আই রাইট। রাইট তো কি? লেখা। আমি লিখি আই রাইট, আমি লিখি কি দিয়ে? কলম দিয়ে, উইথ দ্য পেন। আই রাইট উইথ দ্য পেন। এই যে উইথ আসছে দ্বারা বোঝাতে। অথবা বায়ো ব্যবহার করতে পারবেন, আই রাইট। সবাই একটু মিউট করে দিন, আমি মিউট করলাম কিভাবে, আবার আনমিউট হলো কিভাবে? আচ্ছা, তারপর দেখুন, আই ওয়ার্ক উইথ দ্য হ্যান্ড, আমি হাতে কাজ করি। আই ওয়ার্ক, আমি কাজ করি, উইথ দ্য হ্যান্ড, উইথ সাথে, দ্বারা বা মাধ্যমে, আমি হাতের মাধ্যমে কাজ করি, উইথ দ্য হ্যান্ড। ঠিক আছে। আমি ছুরি দিয়ে কাটি, আমি চাকু বা ছুরি দিয়ে কাটি, তাহলে কি হবে? আই কাট, আমি কাটি, আই কাট উইথ, আই কাট উইথ। ভাইয়া সাউন্ড আসতেছে একটা। সাউন্ড আসতেছে? ও জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন মনে হয় সাউন্ড আসতেছে। মানে আমি বলেছিলাম মিউট করে দিতে, সবাই মিউট করে, আমি করেছিলাম, তারপর একজন হয়তো স্যার আনমিউট করে ফেলছে। আচ্ছা, এই যে এটা ঠিক নয়, এই দিক ঝামেলা করছে এনে। এই যে এক দুজন। ভাই আপনিই মিউট হয়ে গেছেন এবার। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ঠিক আছে? উম, ভাই আপনি আমাদের মধ্যে থেকে আরেকটু কো হোস্ট করে দেন তো, তাহলে আপনার ক্লাসে ডিস্টার্ব হবে না। কেউ যদি মিউট করে আমরা আনমিউট করে দিতে পারি, এটা কো হোস্ট করে দেন। পোস্ট করে দেবো। আচ্ছা ঠিক জি, আছে, আজকে তো সময় শেষ, আজকে আর লাগবে না। এই 11টা বেজে যাচ্ছে, আপনাদের টাইম হচ্ছে, আজকে আর লাগবে না, আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরুতে আমি করে দেবো। আচ্ছা, ওকে ভাইয়া। দেখুন, আশা করছি উইথ এর ব্যাপারটা বুঝেছেন। কোনো কিছু মাধ্যমে বা দ্বারা বোঝাতে উইথ বা বাই ব্যবহৃত হয়, এখানে বায়ও ব্যবহার করতে হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে ফর অর্থ কি? জন্য। বোঝাতে কারোর জন্য কোনো কিছু। যেমন যদি বলি এই বইটি ছাত্রের জন্য, ছাত্রটির জন্য, তাহলে কি হবে? দিস বুক, এই বইটি, ইজ কার জন্য? দিস বুক ইজ ফর দ্য স্টুডেন্ট, ছাত্রটির জন্য বা ছাত্রের জন্য। ফর দ্য স্টুডেন্ট, দেখেন ছাত্রটির জন্য বা ছাত্রের জন্য, তাহলে ফর অর্থ কি আসছে? ফর অর্থ হচ্ছে জন্য। লেসন মানে পাঠ শিক্ষকের জন্য, দ্য লেসন ইজ ফর দ্য টিচার, ফর আসে। তারপর এই উপহারটি মায়ের জন্য, তাহলে এই উপহারটি ইংলিশ কি? দিস গিফট অর্থ কি? এই উপহারটি, এই উপহারটি কার জন্য? মায়ের জন্য। তাহলে দিস গিফট ইজ ফর দ্য মাদার, মায়ের জন্য, ফর দ্য মাদার। তারপর ওই গাড়িটি ম্যানেজারের জন্য, ওই গাড়িটি, তাহলে ওই গাড়িটি ইংলিশ কি? দ্যাট কার অর্থ কি? ওই গাড়িটি। দ্যাট কার ইজ, ওই গাড়িটি কার জন্য? ইজ ফর জন্য, দ্য ম্যানেজার, দ্যাট কার ইজ ফর দ্য ম্যানেজার, ওই গাড়িটি ম্যানেজারের জন্য। ঠিক আছে, এইভাবে ফর ব্যবহার, ফর অর্থ হচ্ছে জন্য। তারপর সর্বশেষ আমাদের প্রিপজিশন হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট অর্থ কি? সম্পর্কে বা ব্যাপারে, কোনো কিছু সম্পর্কে অ্যাবাউট। যেমন আমি ইসলাম সম্পর্কে কথা বলছি, তাহলে আমি কথা বলছি ইংলিশটা কি হবে? আই এম টকিং, অর্থ কি? আমি কথা বলছি। আচ্ছা, আই এম টকিং কিভাবে হচ্ছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ব্যবহার সামনে আসবে। আচ্ছা, আই এম টকিং মানে আমি কথা বলছি কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে, তাহলে কি হবে? আই এম টকিং অ্যাবাউট ইসলাম, আমি কম্পিউটার সম্পর্কে কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট কম্পিউটার। আমি ইংলিশ সম্পর্কে কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট ইংলিশ। ঠিক আছে, আমি ঢাকা সম্পর্কে কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট ঢাকা। আমি বাংলাদেশ সম্পর্কে কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট বাংলাদেশ। এভাবে কি হবে? বাক্য বানাতে হবে অ্যাবাউট অর্থ সম্পর্কে। তৈরি করে যাবে। হ্যাঁ, তারপর আমি ইতিহাস সম্পর্কে পড়ি, আই রিড, আমি পড়ি, অ্যাবাউট হিস্ট্রি। এটা কিন্তু হিস্টোরি না, এটা হচ্ছে হিস্ট্রি, উচ্চারণটা হচ্ছে হিস্ট্রি, অর্থ হচ্ছে ইতিহাস। তারপর দেখেন বইটি ইতিহাস সম্পর্কে, বইটি কি সম্পর্কে? ইতিহাস সম্পর্কে। দ্য বুক ইজ অ্যাবাউট হিস্ট্রি, আচ্ছা, সংবাদটি
যুদ্ধ সম্পর্কে। দ্য নিউজ, সংবাদটি, দ্য নিউজ ইজ অ্যাবাউট দ্য ওয়ার। দ্য ওয়ার মানে কি? যুদ্ধ। তাহলে সংবাদটি হচ্ছে যুদ্ধ সম্পর্কে। দ্য নিউজ ইজ অ্যাবাউট দ্য ওয়ার। অ্যাবাউট হচ্ছে কি? সম্পর্কে, ব্যাপারে বোঝাতে, কোনো কিছু সম্পর্কে বা ব্যাপারে বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়। এই যে এই 13টি হচ্ছে ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলো প্রথমে সবাইকে কি করতে হবে? এই যে এভাবে মুখস্থ করতে। ইন মানে মধ্যে, অন আপন মানে হচ্ছে উপর, অ্যাবভ ওভার হচ্ছে উপরে, এভাবে মুখস্থ করবেন। তারপর ব্যবহারগুলো শিখতে হবে প্র্যাকটিস করে করে। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, প্রচুর পরিমাণে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আয়ত্ত হবে না, ব্যবহারে আসবে না কিন্তু। তো আজকের ক্লাসে আমরা আমরা শেষ করে দিব। আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে শিখলাম হচ্ছে ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ এর ব্যবহারটা শিখলাম। অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহৃত হয়? ইংরেজি বাক্যে সবসময় অ্যাডজেক্টিভ আগে আসে, তারপর নাউন আসে। যেমন ওই যে দিস ইজ আ ব্লু পেন, ইহা একটি নীল কলম। ব্লু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আগে আসছে। নিউ বুক, নতুন বই, এই যে আগে আসছে। এভাবে এভাবে শত শত বাক্য বানাতে পারবেন, আমি দিয়েছি, আপনারা পড়বেন। তারপরে আমরা শিখলাম ইনডেফিনিট এবং ডেফিনিট মানে সেন্টেন্স বা শব্দ। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট শব্দ, আর এর বৈশিষ্ট্য কি? ইংরেজি যে শব্দের শুরুতে এই অথবা এন বসে তা হচ্ছে ইনডেফিনিট বা অনির্দিষ্ট শব্দ। যেমন আ বুক একটি বই, আ ক্যাট একটি বিড়াল, অ্যান অ্যাপল একটি আপেল, এটা হচ্ছে অনির্দিষ্ট। আর নির্দিষ্ট কি? ডেফিনিট। এর বৈশিষ্ট্য কি? ইংরেজি যে শব্দের শুরুতে কি বসে, দা ব্যবহৃত হয়, তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। দ্য বুক বইটি, দ্য ক্যাট বিড়ালটি, দি অ্যাপল আপেলটি, এরকম হয়ে যায়। তারপর আমরা এগুলোর কিছু ব্যবহার শিখলাম, এবং সর্বশেষ তো আমরা ইংরেজি প্রিপোজিশন গুলো পড়লাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন, আজকের ক্লাসেও কিন্তু আমরা যেগুলো পড়েছি এগুলো কিন্তু প্রথম যে ক্লাস করেছিলাম, প্রথম ক্লাসে যেগুলো পড়েছিলাম ওইগুলোরই কিন্তু একটু ব্যাখ্যা। তো ওই প্রথম ক্লাসটা কিন্তু সবাইকে একটু ভালো করে আয়ত্ত করতে হবে। প্রথম ক্লাসে যে ব্যবহারগুলো আছে ওই যে ওইগুলো মনে রাখতে হবে। ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি শব্দ, এই একটিভ একজন, এন একটিভ একজন, দা টিটা খানাখানি, ওইগুলো মনে রাখতে হবে এবং ব্যবহারগুলো মনে রাখতে হবে। দিস, দ্যাট এর পরে ইজ বসে, দিস দোজের পরে আর বসে, আয়ের সাথে এম বসে, হি সি রহিম করিমের সাথে ইজ বসে, তারপর হচ্ছে ইউ উই দে এর সাথে আর বসে। ওই ব্যবহারগুলো কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আজকে ক্লাসটাও মানে মানে ভালো লাগবে, এবং সামনে আরো ক্লাস আসবে, আরো ব্যবহার আসবে, দেখবেন সেম প্রথম ক্লাসে যা শিখছেন ওইগুলো কাজে লাগতেছে। ঠিক আছে? স্যার জি। হুম হুম স্যার এই যে আমাদের প্রথম ক্লাসের যে পিডিএফ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্যার। অনেক ইম্পর্টেন্ট ছিল, এটা এটা তো আমি বলছি। যাই হোক, তাহলে আজকে কারো কোনো প্রশ্ন আছে এখন? বুঝতে কোনো সমস্যা হয়েছে বা কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। না ঠিক আছে স্যার, আজকে ক্লাসটা আরো ভালোভাবে বুঝতে পারলাম, আন্ডারস্ট্যান্ড করতে পারলাম ভালো। আন্ডারস্ট্যান্ড করতে পারেননি? পারছি তাই বলতে। ও, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। একটা পেজ ছিল না, সাদা একটা স্যার আমার একটা কনফিউশন ছিল। কনফিউশন। কি কনফিউশন? জি, স্যার এই যে স্যার এই যে আপনি যে ক্লাসটা নিয়েছেন, প্লাস মনে করেন যে আমাদের কিন্তু পড়া ধরা হচ্ছে না কিন্তু সবার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরা হচ্ছে না। জি জি, আমি ইনশাল্লাহ আগামীকালকে পড়া ধরবো। আগামীকালকে প্রয়োজন, আগামীকালকে বলতে আগামীকালকে তো ক্লাস হবে না, এই সোমবারে ক্লাসটা হবে, শনিবার সোমবার। সোমবারে আপনারা তো কালকে প্র্যাকটিস করবেন প্রচুর, মানে আপনারা নিজেরা। তো সোমবারে করবো ইনশাল্লাহ। শুরুতে প্রয়োজনে 10টা কিছুক্ষণ আগে ক্লাস শুরু করে দেবো, 5-10 মিনিট। তো শুরুতে আমরা 5-10 মিনিট একটু প্র্যাকটিস করবো, মানে ধরবো ইনশাল্লাহ। আর জি জি, ইনশাল্লাহ ধরবো, কালকে 10-15 থেকে মিনিট ধরবো। হলে ভালো হয়। হ্যাঁ, 10-15 মিনিট ধরবো ইনশাল্লাহ, সবাই প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? আমার তো আর কোনো কোশ্চেন নেই, যদি অন্য আচ্ছা, কারোর অন্য যদি কারো থাকতে পারে তাহলে থাকলে question বলেন। করতে পারেন। কারো আছে? ধরলাম স্যার, এইভাবে ধরলে আমাদের সবার একটু পড়াটা মুখস্থ থাকবে এবং মুখস্থ মনে হয়তো, থাকবে। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ হয়তো, জি জি জি, ধরলে সুবিধা হতো। হুম হুম। আচ্ছা, তাহলে কি কারণ- ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে ধরবো? মানে জি জি। আপনাদের বেসিকটা একটু ইয়া ছিল তো, এই জন্য আর কি আমি ধরি নাই। এখন আশা করি বেসিকটা একটু ঠিক হয়ে গেছে মোটামুটি। আরেকটা বিষয় হচ্ছে কি, আমি একটা বিষয় বলেছিলাম, লাস্ট কিছু কথা বলি, 2-3 মিনিট বলবো। আমি বলেছিলাম যে ইংলিশটা আমরা শিখবো ইংরেজদের মতো করে। ঠিক আছে, ইংলিশ যাদের মাতৃভাষা তাদের মতো করে শিখতে হবে। আমরা বাংলিশ শিখবো না, ইংলিশ শিখবো। তো এই জন্য আমি বলতেছি আপনাদেরকে ইংরেজি উচ্চারণ শুদ্ধ করতে হবে, আর উচ্চারণ শুদ্ধ ভাইয়া করার জন্য বাংলা ভাষা আপনি হুম, একটু ইংলিশ
হ্যাঁ, ইংলিশটা উচ্চারণ শুদ্ধ করার জন্য কি করতে হবে? প্রথমে শব্দগুলো, ইংলিশ যে লেটার গুলো আছে, অক্ষরগুলোকে ভালো করে শিখতে হবে। আর এই জন্য আমি 9টি অক্ষর ভালো করে আপনাদেরকে শিখতে বলেছিলাম। ওই 9টি অক্ষরের উচ্চারণ সবাইকে শিখতে হবে। AJKOPQ RTZ, এই 9টা অক্ষরের উচ্চারণ ভালো করে শিখতে হবে। এবং ইংরেজি যখন বানান করবেন, ব্যবহার করবেন, তখন কিন্তু করবেন, মানে উচ্চারণ করতে হবে। যেমন আপনার টিচার যখন বলবেন, তখন কিন্তু কেউ টিচার বলবেন না, বলবেন টি টিচার। টিচার, টিচার ঠি, ঠিক ঠেলাগাড়ি, ঠেলাগাড়ি। টি এইভাবে। হ্যাঁ, তারপর টেবিল যখন বলবেন, তখন টেবিল বলবেন না, বলবেন টেবল। টেবল, ট্রেবল এইভাবে। ট্রেবল যখন বলবেন প্রবলেম, প্রবলেম, আমার একটা প্রবলেম আছে, তখন প্রবলেম, প্রবলেম। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু ইংলিশ যখন বলবেন তখন, বাংলা বলার সময় আবার কিন্তু বলবেন না। বাংলা বলার সময় বলবেন না আমার একটা প্রবলেম আছে, এটা একটি টেবিল, তাহলে কিন্তু আবার হাসির পাত্র হয়ে যাবেন। এটা বলবেন না। লিল্লাহি তাকবীর, এভাবে কেউ বলবেন না, কিন্তু সাবধান। ইংলিশটা যখন বলবেন তখন ইংলিশের মতো বলবেন, বাংলা বলার সময় বাংলাতেই বলবেন, বাংলা উচ্চারণ করবেন। ঠিক আছে? ইংলিশ বলে ইংলিশ বলবেন, বাংলা বলে বাংলা বলবেন। ঠিক আছে? এভাবে। তো ওই উচ্চারণগুলো কিন্তু আবারও বলছি, প্রতিদিন প্র্যাকটিস করবেন উচ্চারণগুলো, প্রতিদিনে 9টা অক্ষর। AJKOPQ RTZ, এই 9টা অক্ষর উচ্চারণগুলো ভালো করে মুখস্থ মানে আয়ত্ত করে ফেলবেন। তাহলে দেখবেন সামনে যত বাক্য আসবে, সব উচ্চারণগুলো শুদ্ধ হবে। আর এইভাবে যদি হ্যাঁ উচ্চারণ শুদ্ধ করে করে শিখেন, তাহলে আপনাদের মানে ইংলিশটা একদম নেটিভ স্পিকারদের মতো হবে, আমেরিকান বা ব্রিটিশ যারা আছে তাদের মতো হবে। বলুন। স্যার, হুম হুম স্যার আমি আমার এক ভাইয়ের কাছে আজকে প্রশ্ন করছিলাম যে আপনি পেনকে কি বলেন, তা বলতেছে পেনই বলি। তা আমি পরে সংশোধন করে দিলাম, তা বলছে কি যে আমাদের দেশে এইগুলা ব্রিটিশদের আমেরিকানদের এইগুলা ভাষা ল্যাঙ্গুয়েজ চলে না আমাদের বাংলাদেশে, তাই বললো আমাকে। তাই। তা বলতেছে কারণ এটা তো ওদের ভাষা, এটা তো আমার ভাষা না। যেমন আল্লাহ জি, আচ্ছা, আপনি কি আল্লাহ জি একটা বলবেন? একটা কথা শুনেন। বাংলা কাদের ভাষা? বাঙালিদের ভাষা নাকি? জি। এখন এখন বাংলা বাঙালিদের ভাষা। এখন যদি কোনো নেটিভ স্পিকার বিদেশিরা তারা যদি বাংলা শিখে, তারা যদি বাংলাটাকে ইংলিশের মতো করে, আমি ইংরেজি ভাষা শিখতে চাই, আমি তোমাকে ভালোবাসি, এভাবে যদি ইংলিশের মতো করে বলে, তাহলে কেমন লাগবে এটা? আমরা কি হাসবো না? আমাদের দেশে এসে যদি বলে, জি। হাসবো না? তো মনে করেন ইংলিশটা হচ্ছে, ইংলিশের যে শুদ্ধ উচ্চারণটা, তা আমরা যদি শুদ্ধ উচ্চারণে না বলি, আমরা যদি এভাবে বলি, যে এইভাবে যদি ইংলিশটা বলি, মাই ফাদার ইজ এ টিচার, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এভাবে গিয়ে যদি বিদেশিদের কাছে বলি, তখন কিন্তু বিদেশিরা সেম ভাবে আমি তোমাকে ভালোবাসি এভাবে বললে আমরা যেরকম হাসি, তারাও সেম ভাবে হাসবে মনে জি, মনে। ঠিক আছে? তো তো বুঝতে পারছি এইভাবে স্যার। বলতে হবে, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার। যদি ব্রিটিশ অ্যাকসেন্ট বলে, আর যদি আমেরিকান বলে, তখন আর উচ্চারণ করতে হবে মোটা করে, যেমন মাই ফাদার ইজ এ টিচার। আবার যদি বলেন আমি ইংরেজি শিখতে চাই, তখন বলতে হবে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এভাবে বলতে হবে। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এভাবে না। তো এই জন্য আপনি ইংলিশ বাংলাদেশে ব্যবহার করেন বা যেখানে ব্যবহার করেন, আহ, ইংলিশটা ইংলিশের মতো করে শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে কিন্তু প্রায় 95% মানুষই ইংলিশটা মানে আমরা গতানুগতিক পদ্ধতিতে শিখেছি, বুঝছেন? আমরা ইংলিশ শিখেছি, কিন্তু আমাদের ইংলিশ কারেক্ট প্রোনাউন্সিয়েশন শেখায় নাই। ঠিক আছে? কারণ আমরা যেখানে পড়েছি সেখানে প্রোনাউন্সিয়েশন অনেকে তারাও পারতো না, বা ওগুলো ছিল না। কিন্তু এখন কিন্তু মানুষ সচেতন হচ্ছে, আপনি বাংলাদেশের বাইরে অন্য যে কোনো কান্ট্রিতে যান, আপনি যদি শুদ্ধ উচ্চারণে ইংলিশটাকে না বলেন, আপনার কথা মানুষ গ্রহণ করবে না। আপনি ইসলামের দাওয়াত দেন বা যে কোনো কাজ করেন, আপনি যদি উচ্চারণগুলো শুদ্ধ না করেন, তাহলে কিন্তু তারা আপনার কথাটাকে মূল্যায়ন করবে না। এই জন্য ইংলিশটাকে আমরা শুদ্ধ উচ্চারণে শিখবো। ঠিক আছে? হুম, যাই হোক। আচ্ছা, তাহলে আমি আজকে ক্লাসটা আর দীর্ঘ করবো না, আমি এ পর্যন্ত রেখে দিই, আমাদের অনেকে ঘুম আসছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি? স্যার আমাদের রিডিং ক্লাস একটু কি 2-3টে ক্লাস পরে কি করাবেন হ্যাঁ রিডিং? হ্যাঁ হ্যাঁ, আমি একটা বানান ক্লাস করব, একটা বা দুইটা, মানে একটাই হবে ছিল, একটার মধ্যে দেখবেন আপনাদের বানান ক্লাসটা এমন চমৎকার হবে। আশা করছি এর আগে এরকম বানান ক্লাস অনেকেই করেননি, হতে পারে অনেকে করেছেন, স্যার কিন্তু একটা রিকোয়েস্ট, একটা ক্লাসে ইনশাল্লাহ দেখবেন আপনাদের বানান নিয়ে আর কোনো স্যার সমস্যা একটা থাকবে না। রিকোয়েস্ট তাহলে আমার। হ্যাঁ, বলুন। স্যার এই যে রিডিং ক্লাসটা আপনি যেদিন করবেন সেদিন যদি একটু সময় দিয়ে একটু ভালোভাবে যদি একটু বুঝাই দিতেন, তাহলে আমরা ভালোভাবে বুঝতে হুম পারতাম হুম হুম একটু সময় দিয়ে। কোনো সমস্যা নেই, আমার তো সমস্যা নেই, আমি 11টা আরো বেশিও সময় দিতে পারবো, কিন্তু আপনাদেরই উপরে আর কি, আপনারা যদি আরো বেশি দিতে পারেন আমি দিতে পারবো। কিন্তু 1 ঘন্টা রাখি, কারণ হচ্ছে অনেকে 1 ঘন্টার বেশি গেলে মানে বিরক্ত হয়ে যায়, মানে ধৈর্য ধরে রাখতে পারে না আর কি, এই জন্য মূলত। স্যার ওই দিন আমার সবাই সমস্যা নেই। ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকবে, সবাই ইনশাল্লাহ, আচ্ছা যেহেতু রিডিং ক্লাস আচ্ছা, ঠিক আছে, ক্লাস। সমস্যা ঠিক আছে, সমস্যা নেই।
ইনশাল্লাহ, কোনো জি সমস্যা নেই। ইংরেজি ক্লাসটি একটু বেশি নেবেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এখন বেসিকটা আমরা এক করতেছি, বেসিকটা হয়ে যাক দুই তিনটা ক্লাসে, তারপর আমরা মানে মোটামুটি 4টা দক্ষতা হবে আপনাদের। স্পিকিং স্কিল, তারপর হচ্ছে আপনার 1 নম্বর হচ্ছে লিসেনিং স্কিল, 2 নম্বর হচ্ছে রিডিং স্কিল, স্পিকিং স্কিল, 3 নম্বর হচ্ছে রিডিং স্কিল, 4 নম্বর হচ্ছে রাইটিং স্কিল। আপনাদেরকে লিখতেও হবে, কিন্তু আমি লেখাও দিব ইনশাল্লাহ। ঠিক আছে, জি জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সমস্যা নেই। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুম, inshallah, I will talk to you আসসালামু later. I আলাইকুম। will meet you in the next video, inshallah. Okay, I hope that you will practice a lot. Practice, 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 because practice makes a man perfect. Okay, stay happy, stay good. Bye bye. Assalamu alaikum wa rahmatullah. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Wa alaikum আসসালাম। assalam. ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।